হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে ইওর ফিজিক্স টিউটর চ্যানেলের আমার এই চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি অনেকটা দিন পরে দিচ্ছি এবং আমার দেওয়ার কথা ছিল অনেক আগে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যে কোর্সটা করছি তো সেটার পরীক্ষা ছিল, এন্ড সেমিস্টার এক্সাম চলছিল, সো যার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিও আনতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে, তো আজকের ভিডিওটায় মূলত আমি যেটা ডিসকাস করব মানে বলতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যে সেমিস্টার সিস্টেমটা শুরু করা হয়েছে আগের বছর থেকে, সেই শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি বা বলা যেতে পারে যে যেগুলো খারাপ প্রভাব ছাত্রছাত্রীদের উপরে পড়ছে সেইটার উপরে আমি মূলত আজকের ভিডিওটা করতে চলেছি। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইল যে এই ভিডিওটা একটু শেয়ার করো, যাতে এই ভিডিওটা শিক্ষা আধিকারিক যারা আছেন তাদের যেন চোখে পড়ে। আমি দেখেছি যে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা অলরেডি এইচএসের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে, মানে 7 তারিখে এইচএসের রেজাল্ট পাবলিশ হয়েছে, 7 তারিখে এইচএসের রেজাল্ট পাবলিশ হওয়ার পর এইচএসের রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যে 2026 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার রুটিনও বলে দেওয়া হয়েছে, মানে ডেটটা বলে দেওয়া হয়েছে। রুটিনটা আই থিঙ্ক এতদিনে বেরিয়ে গেছে, তো এত ডেটটা বলে দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি 2026 থেকে নেক্সট ইয়ারের এইচএস পরীক্ষাটা শুরু হবে। এবং এর ফলে কিছু সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাগুলোর উপরে কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা অলরেডি ভিডিও পাবলিশ করেছে, যে যদি সময়টা একটু ইনক্রিজ করা যেত ভালো হতো। আমি সেই পয়েন্টেই আসবো এবং আর কিছু অ্যাড করব তার মধ্যে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি মেন টপিকে আসি এবং তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা খুব করে শেয়ার করো। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে 2024 সাল থেকে সেমিস্টার পদ্ধতি শুরু করেছে। এই সেমিস্টার পদ্ধতিতে কি হচ্ছে না, এর আগে অর্থাৎ যখন 1 ইয়ার সিস্টেম মানে পড়াশোনাটা চলতো, শিক্ষা ব্যবস্থা চলতো, তখন আমরা ক্লাস 11-এ দুবার পরীক্ষা দিতাম। একটা হতো হাফ ইয়ারলি, যেটা মোটামুটি পুজোর পরে মাধ্যমিকের টেস্ট এইচএসের টেস্টের সাথে হতো, আর একটা পরীক্ষা হতো 11-এর ফাইনাল পরীক্ষা, যেটা এইচএস পরীক্ষার সাথে হতো। এইচএস পরীক্ষাটা মোটামুটি সকাল 10টা থেকে হতো, আর এই 11-এর পরীক্ষাটা তো দুপুর 2টা থেকে। তো এতে যেটা হতো সেটা হচ্ছে যে ফুল সিলেবাসটাকে একবারই পড়া হতো, মানে ফুল সিলেবাসের ওপরই তোমাকে পরীক্ষা দিতে হতো। কিন্তু এখন যেটা দেখা গেছে যে ফুল সিলেবাসটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে। দুটো পার্টে ভেঙে কি করা হয়েছে না, একটা পার্ট সেমিস্টার 1 হিসেবে তোমাকে সেপ্টেম্বরে দিতে হচ্ছে, আর আরেকটা পার্ট সেমিস্টার 2 হিসেবে তোমাকে ক্লাস 11-এর সেমিস্টার 2 হিসেবে তোমাকে ওই এইচএসএ পরীক্ষার সঙ্গে দিতে হচ্ছে। এবং সেমিস্টার 3 মানে ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার হবে সেটা হচ্ছে সেমিস্টার 3, সেটা দিতে হচ্ছে ওই একই সময় সেপ্টেম্বর মাসে। আর যে 4th সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর যেটা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা, সেটা তোমাকে দিতে হবে ওই ফেব্রুয়ারি মাস করে। এবার আমি সেমিস্টার নিয়ে এত কথা বলছি তার কারণ হচ্ছে যে আমি সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করা একজন স্টুডেন্ট, অর্থাৎ আমি বিএসসি এবং এমএসসি, আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দুটোই কিন্তু আমার সেমিস্টার পদ্ধতিতেই পড়াশোনা করেছি। তো সেমিস্টার সিস্টেমে কী প্রবলেম হতে পারে বা কী কী সমস্যা ছাত্রছাত্রীদের হতে পারে, অ্যাটলিস্ট যারা মিডিয়াম স্টুডেন্ট, আমি বলছি না খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের কথা, আমি সবসময় কথা বলি মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে। তো যারা মিডিয়াম স্টুডেন্ট আছে, কারণ আমি নিজেও একজন খুব মিডিয়াম স্টুডেন্ট সেই জন্য বিশেষত, তো যারা মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, যেটা তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বা ফাস্ট স্টুডেন্টদের মতো সব কিছু একবারে কিন্তু ক্যাপচার করতে পারে না, বা একটু বুঝতে তারা দেরি করে, যার ফলে তারা সাবজেক্টটা শিখতে একটু দেরি করে। অর্থাৎ একটা ফাস্ট বয়, একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, যে সে যদি একটা চ্যাপ্টার বা একটা কোনো কনসেপ্ট, ফিজিক্সের কোনো একটা টপিকে একটা কনসেপ্টকে যদি সে মোটামুটি 2 থেকে 3 মিনিটে রপ্ত করতে পারে, পুরো বুঝে যেতে পারে, একটা মিডিয়াম স্টুডেন্টের ক্ষেত্রেও সেটা সময় লাগে মিনিমাম 10 মিনিট, 10-15 মিনিট সময় লাগে ঠিকঠাক করে বুঝতে পুরো জিনিসটা। সো স্বভাবতই একটা মিডিয়াম স্টুডেন্টের ক্ষেত্রে
টাইমটা বেশি লাগছে। তাই একটা মিডিয়াম স্টুডেন্ট যে সময় সিলেবাস কমপ্লিট করবে সেটা অবশ্যই করে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টের যে সময় সিলেবাস কমপ্লিট করবে তার থেকে বেশি হবে। তাহলে এতে করে কি হচ্ছে না, যদি সেমিস্টার সিস্টেম পরীক্ষাটা আগে হয় তাহলে কিন্তু সেমিস্টার যে মিডিয়াম স্টুডেন্টটা আছে সে কিন্তু পিছিয়ে পড়ছে। এবং এটা দেখা যায় বা দেখা গেছেও, এবং আমি নিজের ওপর এক্সপেরিমেন্ট করে দেখেছি যে এই মিডিয়াম স্টুডেন্টটাকে যদি একটু সময় দেওয়া হয় তাহলে সে কিন্তু জিনিসটা বুঝে নিজের থেকে আরও কিছু করতে পারে। শুধুমাত্র সময়ের অভাবে কিন্তু সে হারিয়ে যাচ্ছে, জীবন যুদ্ধের এই প্রতিযোগিতা থেকে সে কিন্তু হারিয়ে যাচ্ছে, যেটা কিন্তু ঠিক না। শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টরাই সার্ভাইভ করবে আর যে মিডিয়াম স্টুডেন্ট সে কিছুই করতে পারবে না শুধুমাত্র এই সময়ের অভাবের জন্য, এটা কিন্তু ঠিক না। তাই আমি এই সেমিস্টার সিস্টেমের অবশ্যই ঘোরতর বিরোধী। কারণ এই সেমিস্টার সিস্টেমে একটা মিডিয়াম স্টুডেন্টের ওপরে প্রচুর এফেক্ট পড়ে যায়। এতে করে মাঝে মাঝে পড়াশোনার প্রতি তার বিতৃষ্ণাও চলে আসতে পারে। কোনো একটা সাবজেক্ট, ধরো ফিজিক্স সাবজেক্টটা তার হয়তো ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সে ভালোভাবে পড়ে উঠতে পারলো না, যার জন্য সে, তার যদি ইচ্ছে থেকেও থাকে পরবর্তীতে সে ফিজিক্স নিয়ে পড়বে, সে কিন্তু তা সেই দিকে নাও এগোতে পারে। এই যে অনীহাটা চলে আসে এইটার জন্য। তাই সেমিস্টার সিস্টেমটা কিন্তু আমার মনে হয় যে মিডিয়াম স্টুডেন্টদের জন্য কখনোই উপকারী বা কোনো কাজের কাজ হতে পারবে না। আমি নিজে একজন মিডিয়াম স্টুডেন্ট, সেই হিসেবেই কথাটা বলছি। হ্যাঁ, এবার এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেমটা স্টার্ট করেছে, এতে এর মানে সেমিস্টার সিস্টেম বলবো না, যে এডুকেশন সিস্টেমটা নতুন স্টার্ট করেছে তার একটা ভালো দিক আছে। কি ভালো দিক? তুমি যদি দেখো সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার এমসিকিউ করেছে, আর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার করেছে ব্রড কোশ্চেন লেখা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমসিকিউ মানে কিন্তু যে খুব সোজা জিনিস তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আমরা যখন এইচএস পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় 14 নম্বর এমসিকিউ থাকতো, এখন সেটা 35 নাম্বার হয়েছে, ভালো কথা। 14 নম্বর এমসিকিউগুলো কিন্তু খুব সিঙ্গেল লাইন এমসিকিউ হতো। অর্থাৎ তুমি যদি মানে এক লাইনের এমসিকিউ, ধরো একটা টর্কের মাত্রা কি, ধরো ফোর্সের ইউনিট কি, এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি, এই সবের ওপরে মানে এমসিকিউ হতো। সো ওখানে 14তে 14 পাওয়াটা ইজি ছিল। বাট এখানে কিন্তু এমসিকিউগুলো তোমাকে ডিফারেন্ট টাইপে ভেঙে দেওয়া হয়েছে। কীরকম না, যেমন ধরো সিঙ্গেল লাইন এমসিকিউ কিছু দেওয়া হলো, কেস বেসড এমসিকিউ কিছু দেওয়া হলো, কলাম ম্যাচিং, মাল্টিপল চয়েস মানে শূন্যস্থান পূরণ যে এমসিকিউগুলো ওই রকম কিছু দেওয়া হলো, এইসব ট্রু ফলস আছে। এবার এই যে কেস বেসড এমসিকিউ যেটা, এখানে কি হবে, এখানে তোমরা যেমন ইংলিশে মাধ্যমিকে যেমন একটা আনসিন দেয়, আনসিন থেকে কিছু কোশ্চেন দেওয়া থাকে, ঠিক সেরকম একটা গল্প টাইপের একটা সিচুয়েশন টাইপের তুলে দেবে। সেই সিচুয়েশন বা সেই লেখাটা পড়ে তোমাকে 2-3 লাইনের একটা সিচুয়েশন বা 2-3 লাইনের একটা ছোট্ট গল্প মতো, গল্প মানে আমি বলছি না যে বাংলা ইংরেজি সেই গল্প, আমি বলছি ফিজিক্সের কোনো একটা টপিকের ওপরে একটা কোনো ইভেন্ট তুলে দিল, দিয়ে সেখান থেকে কোশ্চেন করবে। এবারে তুমি যদি কনসেপ্ট না বুঝো তাহলে তুমি সেই এমসিকিউতে টাচ করতে পারবে না, ঠিক আছে? তুমি সেই এমসিকিউ টাচই করতে পারবে না, কারণ হচ্ছে তুমি কনসেপ্ট জানো না। তার মানে তোমাকে এমসিকিউ সলভ করার জন্য কনসেপ্ট ভালো করে জানতে হবেই, না জানলে কিন্তু তুমি এমসিকিউ পারবে না। এখন অনেকে হয়তো বলে হল কালেকশনটা আমি দূরে রাখছি, ওই সমস্ত জিনিসগুলোকে দূরে রাখো, ওগুলো নিয়ে কথা বলার জন্য এই ভিডিও নয়। যে সারা বছর পড়বে, যে সারা বছর সিনসিয়ারলি বা খুব সিরিয়াসলিভাবে খুব ভালোবেসে কোনো একটা সাবজেক্টকে পড়বে, সে জীবনে কোনো দিন পরীক্ষার ক্ষেত্রে টুকলি করতে পারবে না, মানে তার মন সায় দেবে না। এটা আমি নিজের ওপরে পরীক্ষা করে দেখেছি। ফিজিক্স পরীক্ষার সময় আমি এইচএস1 ফিজিক্স পরীক্ষা দিয়েছিলাম, আমি কখনো কারোর দেখে বা কিছু করতে যাইনি। তার কারণ একটাই, আমি ফিজিক্স ভালোবেসে পড়তাম। ওকে, তো এটা হবে। এবং কিন্তু এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে, হ্যাঁ, এর ফলে একটা দিক হচ্ছে অবশ্যই যে ব্রড কোশ্চেন লেখা যে ক্ষমতা বা যে পদ্ধতি, বা পদ্ধতির থেকেও বড় কথা হচ্ছে ব্রড কোশ্চেন লেখার জন্য যে একটা মানুষ মানে অ্যাটলিস্ট প্র্যাকটিস করা, মেন কথা হচ্ছে প্র্যাকটিস করা। তোমাকে এমসিকিউতে কখনোই ডেরিভেশন দেবে না, কিন্তু তোমাকে ব্রড কোশ্চেনে ডেরিভেশন দেবে। সো ডেরিভেশন প্র্যাকটিস যদি তুমি না করো তুমি পারবে না। এবার কথা হচ্ছে যে মেন গল্প কিন্তু কনসেপ্ট, তোমাকে মেন
যে কথা সেটা হচ্ছে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে সব কিছু সম্ভব, কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে কোনো কিছু সম্ভব না। সায়েন্সে কনসেপ্ট বোঝাটাই হচ্ছে আসল কথা। কনসেপ্ট বোঝো, প্রবলেম প্র্যাকটিস করো, এটাই হচ্ছে সায়েন্সে বোঝা এবং সায়েন্সের টিকে থাকার মূল মন্ত্র। এছাড়া আর কোনো অল্টারনেট অপশান নেই। তাই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ করার ফলে যেটা দেখা গেছে যে এমসিকিউ করার ফলে ব্রড কোশ্চেন লেখার বা প্র্যাকটিস করার যে একটা প্র্যাকটিস, মানে আমি এই ডেরিভেশনটা লিখে লিখে প্র্যাকটিস করব, সেই যে অভ্যাসটা সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু তা আর একটা ভালো দিক হচ্ছে এমসিকিউ পড়ার জন্য বা এমসিকিউ করতে পারার জন্য তোমাকে A to Z কনসেপ্ট বুঝতে হবে, নাহলে পারবে না। ওকে, তাই আবার এই আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সমস্ত চ্যাপ্টারগুলো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার যে চ্যাপ্টারগুলো হচ্ছে, এই দুটো সেমিস্টারের চ্যাপ্টারগুলো বাদ দিয়ে বাদ বাকি যে চ্যাপ্টারগুলো পড়ে থাকছে যেগুলো সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এমসিকিউ থাকছে না। তাই সেগুলোতে যদি তুমি কোনো কনসেপ্ট তোমার ঘাটতি থেকেও যায়, তুমি কিন্তু জাস্ট ওই ডেরিভেশনটা প্র্যাকটিস করে গিয়ে খাতায় যদি লিখে আসো তাহলেও সম্ভব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই দুটো জিনিসকে মিক্সড করে ইকুয়ালি করার, অর্থাৎ সব চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকুক, সব চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন থাকুক। এতে করে কি হবে, একটা স্টুডেন্ট প্রতিটা চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝে পড়তে বাধ্য, না বুঝে পড়লে কিন্তু সে পরীক্ষা লিখতে পারবে না। এবং পাশাপাশি ব্রড কোশ্চেনও কিন্তু সে মানে অভ্যেস করতে পারে, মানে অভ্যেস করবে, প্রথম সেমিস্টার থেকেই সে অভ্যেসটা করবে। এর ফলে কি হবে না, সায়েন্স পড়ার যে অ্যাকচুয়ালি যে পদ্ধতি, অ্যাকচুয়ালি সায়েন্সটা কি, সায়েন্সটা হচ্ছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা গতানুগতিক ওয়েতে উদ্ধার করা যাচ্ছে না, তার পিছনে একটা কিছু স্টোরি আছে, সেই স্টোরিটা খুঁজে বার করা, লজিক্যাল স্টোরি অবশ্যই, সেটা খুঁজে বার করা, এটাই তো বিজ্ঞান। বিজ্ঞান তো লজিক ছাড়া হয় না, বিজ্ঞান তো আর মানে মুখস্থ করে বা কিছু এ করে হয় না, আমি একটা কিছু বলে এলাম সেটাই হয়ে গেল, সে তো নয়। তার কারণ তো হচ্ছে লজিক, লজিক ছাড়া তো আর ফিজিক্স বা যে কোনো সায়েন্স লজিক ছাড়া তো হবে না, সেটাই বলছি আর কি। তাই আমার যেটা পরামর্শ, শুধু সমস্যার কথা বললে তো হবে না, পরামর্শের কথাও বলতে হবে। পরামর্শ যেটা আমার সেটা হচ্ছে এই সেমিস্টার সিস্টেমটাকে ফার্স্ট অফ অল সরানো উচিত। এবং আগে যেমন ছিল যে পরীক্ষাটা যেমন আমরা 11-এ একবারই পড়ি, মানে আমি বলতে চাইছি 11-এর ফাইনাল পরীক্ষাটা যেমন সবকটা চ্যাপ্টারের উপরে হতো, ঠিক সেরকমই এখানে রাখা হোক। 70 নম্বর ফিজিক্সের লেখা পরীক্ষা হয়, তার মধ্যে 35 করে ভাঙা হোক, 35 নম্বর এমসিকিউ হোক, এবং সেই 35 নম্বর এমসিকিউ সবকটা চ্যাপ্টার থেকেই থাকবে। এবার সেটা ভাগাভাগি হবে যে এই চ্যাপ্টার থেকে 2 নম্বর এমসিকিউ থাকবে, এই চ্যাপ্টার থেকে 3 নম্বর এমসিকিউ থাকবে, এরকম করে ভাগাভাগি হবে। ভাগ হয়ে এইভাবে তাহলে সবকটা চ্যাপ্টার থেকে এমসিকিউও থাকলো, সবকটা চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেনও থাকলো, অর্থ থাকবেই, স্বাভাবিক ব্যাপার। এবার কি হয় যে ধরো ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি ব্রড কোশ্চেন আসে, সেকেন্ড চ্যাপ্টার থেকে, মানে বলতে চাইছি যে ধরো ফার্স্ট চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন এলো, মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 নম্বরের বা 1 নম্বর একটা কোশ্চেন দিল, লেখা কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ লেখা কোশ্চেন এলো। সেকেন্ড চ্যাপ্টার থেকে হয়তো একটা 2 নম্বর কোশ্চেন দিল, এরকম করে জিনিসটাকে ডিভাইড করতে বলছি। তাহলে কি হবে না, একটা স্টুডেন্ট প্রথম থেকে প্রপারলি সায়েন্সটা পড়তে বাধ্য এবং পড়বে সে, এবং সে শিখবে। মুজামিল দিয়ে বা তালে গোলে কিছু করার স্কোপ থাকবে না। তাই বারবার বলছি, সংসদের কাছে আমি অনুরোধ করছি যে এই সেমিস্টার সিস্টেমটাকে দয়া করে একটু মার্জনা করুন। শুধুমাত্রই মানে ক্লাস 11-12 এই বাচ্চা স্টুডেন্টদের বলি, কারণ তারা ক্লাস 10-এ একরকম একটা সিস্টেমে পড়াশোনা করে আসছে, দেন হঠাৎ করে তাদেরকে মানে 11-এ উঠে হঠাৎ করে তাদেরকে মানে 6 মাসের মধ্যে একটা পরীক্ষা, যদিও 6 মাস বলা হয় কিন্তু আলটিমেটলি 6 মাস দেওয়া হয় না। তার সবথেকে বড় প্রমাণ যদি বলতে চাই তাহলে এইবারের এইচএসের যে রুটিনটা পাবলিশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে, সেখানে যদি তোমরা দেখো বা আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেপ্টেম্বরের মোটামুটি 20 তারিখের, মানে সেপ্টেম্বরের প্রথমেই, অর্থাৎ যত সম্ভব আমার ডেটটা ঠিক মনে নেই, তো মোটামুটি সেপ্টেম্বরের তোমাদের পরীক্ষাটা শেষ হবে। আমি
অক্টোবর থেকে ধরছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4টে মাস তোমরা পাবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে এইচএস পরীক্ষা। একটা সেমিস্টার যেখানে 6 মাস হয় সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 4টে মাস তোমরা ঠিকঠাক টাইম পাচ্ছ। সেই 4টে মাসের মধ্যে তোমাদেরকে 4টে সাবজেক্ট, 4টে নয় যদিও 6টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। বাংলা ইংরাজি তো আছেই, আর আমি যদি পিওর সায়েন্সের কথা বলি তাহলে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যাদের বায়োলজি নেই, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্যাল যাই থাকুক না কেন, স্ট্যাটিস্টিক্স থাকুক না কেন, সেই 4টে সাবজেক্ট পড়তে হবে। এছাড়া অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রেও 4টে করে তো মেন সাবজেক্ট থাকবেই, তো সেই 4টে সাবজেক্ট তাদেরকে পড়তে হবে, প্লাস তার সাথে বাংলা ইংরাজি আছে, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রেই। তাই এই এবার সবকটা সাবজেক্টই কারোর কাছে কোনো সাবজেক্ট কঠিন লাগে, কারোর কাছে কোনো সাবজেক্ট সোজা লাগে, কারোর কাছে কিছু পোর্শন কঠিন লাগে, সেটা তো থাকবে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তাই সব কিছুকে ইকুয়ালি করা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? এই 4টে মাসের মধ্যে কোনোদিন অ্যাটলিস্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টে সাবজেক্ট কিন্তু কোনোদিনই এই 4 মাসের মধ্যে বাকি এন্টায়ার সমস্ত সিলেবাস যেটা থাকবে সেকেন্ড সেমিস্টারের বা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে সব কিছুকে পড়ে গিয়ে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু সম্ভব হবে না। আবার ব্রড কোশ্চেন লেখার একটা অভ্যেস করতে হবে, প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি শুধু বইয়েরগুলোই তো পড়ে যাবে না, বইতে যে কটা ডেরিভেশন আছে সে কটাই তো তুমি করে যাবে না, অ্যাটলিস্ট বইয়ের এক্সারসাইজটুকু তো করে যাবে। অ্যাটলিস্ট আমি বলছি অন্য কোনো বইয়ের যদি তুমি নাও সময় পাও, অ্যাটলিস্ট বইয়ের এক্সারসাইজে যে কটা প্রবলেম দেওয়া আছে সেই কটা প্রবলেম তো অ্যাটলিস্ট করে যাবে। হটসের কথাও ছেড়ে দাও, নিট যে কোশ্চেন আছে সেগুলোও ছেড়ে দাও, শুধুমাত্র বইয়ের ছায়া বা সাতটার বইয়ের যে এক্সারসাইজ থাকে সেই এক্সারসাইজ অনেক 2 মার্কস 4 মার্কসের অনেক প্রবলেম টাইপের কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো অ্যাটলিস্ট করে যাবে। তো সেইগুলো, এবার কথা যে একটা প্রবলেম একটা স্টুডেন্ট কোনোদিনই একবারে সলভ করতে পারবে না, সেটা হ্যাঁ একদম পাতি একটা জাস্ট ডেটা টাইপের কোশ্চেন, মানে যেমন ধরুন আমি বলতে চাইছি, ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে এফ ইকুয়াল টু এম এ যে সমীকরণটা, একটা এম ভরের বস্তু আছে, মানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, তাতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য কত বল প্রয়োগ করতে হবে, এই টাইপের কোশ্চেন তো ক্লাস 9-এর কোশ্চেন, এইসব কোশ্চেন তো আর এইচএসে হয় না। আর এইসব কোশ্চেনই যদি হয় তাহলে তো মানে এইচএস পড়ারও কোনো দরকার নেই, আর নিট যেই ক্র্যাক করা তো ছেড়েই দাও। এইসব মানে লেভেল, মানে সারফেস লেভেলের কোশ্চেন কোনোদিন মানে সলভ করতে পেরে নিজেকে হিরো হওয়ার কোনো দরকার নেই। আসল জিনিস করতে হবে যেটা, সেটা হচ্ছে ডেপথের কনসেপ্ট করতে হবে, ডেপথের কনসেপচুয়াল প্রবলেমগুলোকে নিজে থেকে করার চেষ্টা করতে হবে। এবার যখন নিজে থেকে একটা স্টুডেন্ট করতে যাবে তখনই সে কিছু সমস্যার সম্মুখীন হবে। সে প্রথমে অঙ্কটা বুঝতে পারবে না কোশ্চেনটা পড়ে, সে 2বার পড়বে, 3বার পড়বে, 4বার পড়বে, 5বারও পড়বে, তারপর তার একটা আইডিয়া হবে যে কোশ্চেন আমায় কী করতে বলেছে। একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হয়তো একবার পড়েই করে ফেলতে পারে, কিন্তু একটা মিডিয়াম স্টুডেন্ট সে কোনোদিন একবারে পড়ে করতে পারবে না। করতে পারবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলি সে একবারে হয়তো বুঝতে পারলো না, 2বার 3বার 4বার 5বার প্রবলেমটা পড়লো, পড়ে সে বুঝলো যে অ্যাটলিস্ট আমাকে কী করতে বলেছে, কী করতে হবে, আমাকে তার জন্য কি দেওয়া আছে, গিভেন কী 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 বার করতে বলেছে, এই সব কিছু করতে হবে। তাহলে একটা প্রবলেম একটু সময় লাগলো, এবার এরকমভাবে প্রবলেমগুলো সময় লাগবে। এবার এই প্রবলেমগুলো না করলে তো স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার হবে না। সায়েন্স পড়া মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তো অবশ্যই নিজের হাতে নিজেকে প্রবলেম সলভ করতে হবে। আটকে গেলে টিচারকে জিজ্ঞেস করতে, স্যার এই অঙ্কটা আমার আটকে যাচ্ছে, কী করে করবো একটু এগিয়ে দিন বা বলে দিন। বলে দিন মানে বলছি না যে একদম হুবহু বলে দেওয়া, হিন্টস দেওয়ার কথা বলছি। তো এই সব কিছু কিন্তু এই কটা সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে করা সম্ভব হয় না। আমি নিজে একজন সেমিস্টার সিস্টেমে গ্র্যাজুয়েশন করেছি, এমএসসি করেছি, তো আমি দেখেছি যে কোনো দিনই সম্ভব না যে এই 3-4 মাসের মধ্যে অতগুলো পেপারকে মানে হ্যান্ডেল করা। আমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টারে থাকে 6টা করে পেপার থাকে, তো কোনো দিনই সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই বারবার বলছি, সেমিস্টার সিস্টেমটাকে যদি কোনোভাবে রিমুভ করে আগের সিস্টেমটাকে ফিরিয়ে আনা যায়, ফিরিয়ে আনুন। অর্থাৎ আমি বলতে চাইছি 11-এর একটা পরীক্ষা হবে ওই পুজোর পরে, নভেম্বর মাস করে। এইচএসের যখন টেস্ট হবে সেই সময়, এইচএসের পরীক্ষা ওই রকম সময় হবে, নভেম্বরের মাস করে, মানে এইচএসের টেস্ট আর 11-এর পরীক্ষা এই দুটো একসাথে হবে। আর মোটামুটি অ্যাটলিস্ট ফেব্রুয়ারির শেষ বা মার্চ এইটুকু সময় করে এইচএস পরীক্ষাটা হবে, তার সাথে 11-এর যে ফাইনাল পরীক্ষা সেটা চলে সেটা হবে। এবং কোশ্চেন প্যাটার্নটা এরকম হবে যে এমন মানে এমসিকিউ থাকবে সব থেকেই, সবকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। 35টা নাম্বার এমসিকিউর জন্য বরাদ্দ করা হোক, তাহলে 35 নম্বর এমসিকিউ হলো।
সেই এমসিকিউগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থাকবে, এবং তার মধ্যে কিন্তু নো সিঙ্গেল, মানে আমি বলছি নো সিঙ্গেল লাইন এমসিকিউ মানে আবার এটা না যে একটাও থাকবে না, একটা থাকতেই হবে, একটা সিঙ্গেল লাইন এমসিকিউ থাকুক, বাট সব মিলিয়ে মিশিয়ে থাকবে। কিছু কেস বেসড এমসিকিউ থাকবে, কিছু কলাম ম্যাচিং থাকবে, কিছু রিজন অ্যাসারশন টাইপের যে অ্যাসারশন রিজন টাইপের যে এমসিকিউগুলো থাকে, একটা বিবৃতি দিয়ে দিয়েছে, একটা লজিক দিয়ে দিয়েছে যে এই অ্যাসারশনের লজিক এটাই হচ্ছে সঠিক লজিক, অ্যাসারশনের সঠিক লজিক নয় এটা, অ্যাসারশনটা ঠিক লজিকটা ভুল, লজিকটা ঠিক অ্যাসারশনটা ভুল, এইরকম যে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সেরকম একটা থাকবে। এরকম কিছু কিছু মানে সবকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু জিনিস মিশিয়ে থাকবে। যেমন আমি বলতে চাইছি, ধরুন সেকেন্ড চ্যাপ্টার থেকে হয়তো একটা কেস বেসড এমসিকিউ দেওয়া হলো, মানে 1D মোশন যে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকে একটা কেস বেসড এমসিকিউ দেওয়া হলো। গ্র্যাভিটেশন থেকে একটা ওরকম অ্যাসারশন রিলেশন টাইপের এমসিকিউ দেওয়া হলো। এরকম সব কিছু মিলিয়ে মিশে থাকবো। আবার নেক্সট ইয়ার যখন কোশ্চেন হবে, নেক্সট ইয়ারে ওই 1D মোশন থেকে একটা কলাম ম্যাচিং দিন, আর ওদিকে আপনার গ্র্যাভিটেশন বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, থার্মোডাইনামিক্স, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে একটা ওরকম কেস বেসড এমসিকিউ দিন। সিম্পল হারমোনিক মোশনের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে একটা ওই অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন দিন, মানে এমসিকিউ থাকুক। এইরকমভাবে বলছি, প্রত্যেকটা বছর একটু মিলিয়ে মিশিয়ে করে থাকবে। মানে এই বছর যে চ্যাপ্টার থেকে কেস বেসড আছে, পরের বছর সেই চ্যাপ্টার থেকে হয়তো অ্যাসারশন রিজন এলো, কলাম ম্যাচিং এলো, আবার সিঙ্গেল লাইন এমসিকিউ আসতে পারে, এইরকম। সো এইভাবে করলে আর কি বিষয়টা ইকুয়ালি হবে। একটা স্টুডেন্ট সব জিনিসটাই পড়বে এবং প্রথম থেকে সে ব্রড কোশ্চেন লেখাটা অভ্যেস করবে, মানে অ্যাটলিস্ট এই প্র্যাকটিস করার জিনিসটা এটাও অভ্যেস করবে, এবং সে প্রপার ওয়েতে সায়েন্সটা পড়তে পারবে। মানে একটা জিনিস আমি কেন করছি তার পিছনে লজিকটা কি। যেমন আমি যদি একটা কনসেপ্টে বলি যে ধরুন এই যে প্রজেক্টাইল মোশনটার কথা যদি আমরা বলি, প্রজেক্টাইল মোশনে অ্যাকচুয়ালি কী হয়। প্রজেক্টাইল মোশনে মেনলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা বস্তুকে ছোঁড়া হয়েছে, সেই বস্তুটা কত দূর যাবে, কতক্ষণ পরে সে আবার মাটিতে ফিরে আসবে, দেন তার ট্র্যাজেক্টরি কী হবে, তারপর মানে ইকুয়েশন অফ মোশন কী হবে, তারপরে কত উচ্চতা পর্যন্ত উঠবে, টোটাল টাইম অফ ফ্লাইট, এই সমস্ত কিছু বার করা হয়। একটা সিঙ্গেল লাইন এমসিকিউ এখান থেকে করাই যেতে পারে যে একটা প্রজেক্টাইল যাকে ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছে বা ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে, তাহলে তার টোটাল টাইম অফ ফ্লাইটের যে এক্সপ্রেশন সেটা হলো বলে 4টে অপশান, টোটাল রেঞ্জ যেটা। তো এই সমস্ত এখানে একটা সিঙ্গেল লাইন এমসিকিউ হয়ে গেল। আবার এখানে একটা ছোটো অঙ্কও দেওয়া যেতে পারে যে এত বেগে ছোঁড়া হয়েছে, মানে ধরুন 5 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়েছে বস্তুটা, তাহলে এবং ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোঁড়া হয়েছে, কত দূর যাবে, এইরকমও তো কিছু হতে পারে। এখান থেকে একটা কিছু কেস বেসড এমসিকিউ তুলে দেওয়া যেতে পারে। সো এইভাবে যদি বিষয়টাকে করা হয় তাহলে কিন্তু সবকটা চ্যাপ্টারের মধ্যে একটা ইকুয়ালিটি থাকবে, এবং সবকটা চ্যাপ্টারকে মানে সবকটা চ্যাপ্টার কনসেপ্ট কিন্তু সবাইকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু পরীক্ষায় সে পাস করতে পারবে না। সেই জন্য বলছি, সবার কাছে অনুরোধ করছি, যদি আমার এই পরামর্শর মধ্যে বা আমার এই যে চিন্তাভাবনা তার মধ্যে যদি কোনো আপনাদের কিছু বলার থাকে, বা মনে হয় যে এই বিষয়টা ভুল বলছি আমি, বা এই বিষয়টা করা উচিত হচ্ছে না, কোনো যে কথাগুলো বললাম তার মধ্যে কিছু, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখুন যে না আপনি এই কথাটা ভুল বলছেন, বা তুমি এই কথাটা ভুল বলছো, তার বদলে এইটা করা উচিত, এই সবগুলো একটু লিখুন, বলুন। হতেও পারে আমি যে পরামর্শ রয়েছে সেগুলো যে সব ঠিক বা সেটা নয়, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ বলছি। আপনারা আপনাদের পার্সপেক্টিভ, আপনারা আপনাদের মতামত কমেন্টে রাখুন, কমেন্টে শেয়ার করুন, সবাই সবার মতামত দিক। কিন্তু আলটিমেটলি যেন এমনটা না হয় যে এর জন্য একটা মিডিয়াম স্টুডেন্টকে সাফার করতে হয়। একটা মিডিয়াম স্টুডেন্টকে যেন কখনোই মানে তার এই সায়েন্সের প্রতি একটা বিতৃষ্ণা না চলে এসে সে সায়েন্সটাই মানে আলটিমেটলি এইচএসের পর সে সায়েন্সের কোনো দিকে গেলই না, এইটা যেন না হয়, সেটাই বলছি আর কি। আমাদের যারা আজকে ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়ছে তারাই আলটিমেটলি ভবিষ্যৎ। তাদেরকে ঠিকঠাকভাবে পড়াশোনা করলে, সেটা যদি একটা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স বা বায়োলজি অনার্স, কোন মানে জুলজি, বোটানিক, যাই হোক একটা কোনো অনার্স যদি নেয়, সে যদি তারপর তার যদি সেই যে ইন্টারেস্ট সেটা থাকে, তাহলে সে আস্তে আস্তে নিজেকে এক্সপ্লোর করে 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 প্রত্যেকটা জিনিসকে বুঝে বুঝে হায়ার স্টাডিজে গিয়ে সে হয়তো একটা আলটিমেটলি পরবর্তীকালে এমন কিছু আবিষ্কার করলো, বা ভালো বিজ্ঞান, একজন খুব রেনাউন্ড সায়েন্টিস্ট হলে আমাদের ইন্ডিয়ার নাম উজ্জ্বল করবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম উজ্জ্বল করবে, তখন তো আমাদেরই সেটা গর্বের কারণ না। কিন্তু এটা তো ঠিক না যে এই সমস্ত কিছু মার প্যাঁচে পড়ে একজন পড়াশোনা থেকেই বিরতি নিয়ে নিল, বা পড়াশোনাটাই ছেড়ে দিল আলটিমেটলি, মানে এই সেমিস্টার শুধুমাত্র এডুকেশন সিস্টেমটাকে
তার মানে সিস্টেমের সাথে সে কম্প্রোমাইজ করতে পারছে না, সিস্টেমের সাথে সে অ্যাডজাস্ট করতে পারছে না বলে এটা তো ঠিক নয়। সেই জন্য বলছি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আর এছাড়া মোটামুটি আরও ইউটিউবে তো অনেক এডুকেশনাল প্ল্যাটফর্ম, অনেক এডুকেশনাল চ্যানেল আছে, তো সবার কাছেই বলছি যে যদি আমার কোনো কথা বা কোনো বক্তব্য ভুল মনে হয় বা কোনো পরামর্শ যদি আমার ভুল মনে হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, কমেন্টে বলতে পারেন যে আমি এইটা ভুল বলেছি, বা আমার পরামর্শের সাথে যদি সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাও কমেন্টে লিখুন। আর বা আপনারাও আমাকে কোনো কাউন্টার করেও কোনো ভিডিও বানাতে পারেন, ট্যাগ করবেন, তাহলে অবশ্যই আমার কাছে আশা করি নোটিফিকেশান আসবে, আমি সেগুলো দেখবো অবশ্যই। আমি অনেক চ্যানেলের ভিডিও দেখি, আমি নাম স্পেসিফিক্যালি বলছি না আপাতত, আমি দেখি অনেক চ্যানেলে আমি ভিডিও দেখি রিসেন্টলি, আমি নাম নিচ্ছি না ইচ্ছা করেই, কারণ সব চ্যানেল সব টিচাররাই প্রণম্য, সব টিচাররাই শ্রদ্ধার দাবি রাখেন। সেই জন্য বলছি যে এই বিষয়গুলোকে একটু মানে একটু ভেবে দেখবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমার অনুরোধ রইল, একটু ভেবে দেখবেন এগুলো। আর এই সেমিস্টার সিস্টেম, আমার এই কথাগুলো নিয়ে একটু যদি সময় পান একটু ভাববেন। আর যারা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে বলছি যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিকঠাকই বলছি, আমার কথাগুলোর মধ্যে কোনো লজিক আছে, বা আমি যে কথাগুলো বললাম সেগুলো ভালো কথা বললাম, কোনো খারাপ কথা নয়। মানে এটাও হতে পারে অনেকে সেমিস্টার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সেমিস্টার সিস্টেমটাই তার ভালো লাগে, সেটা হতেই পারে। কিন্তু যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলি সেগুলো খুব খারাপ কথা বলিনি, ভালো কথাই বলেছি, স্টুডেন্টদের কথা ভেবেই বলেছি, মিডিয়াম স্টুডেন্টদের কথা ভেবেই কথাগুলো আমি বলেছি, যদি এগুলো হয় তাহলে ভিডিওটা অবশ্যই করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, স্যারেদের সাথেও দরকার হলে পারলে শেয়ার করো। কারণ আলটিমেটলি যারা এখন স্কুলে পড়াচ্ছেন তারা যদি বোর্ডকে কমপ্লেন দেন তবেই তো আলটিমেটলি জিনিসগুলো চেঞ্জ হবে, না হলে তো চেঞ্জ হবে না। আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে কত দূরই বা পৌঁছতে পারবো। যারা এখন পার্মানেন্ট ফ্যাকাল্টি এইচএসের মানে শিক্ষা স্কুলে পড়াচ্ছেন, যারা পার্মানেন্ট ফ্যাকাল্টি, তারা যদি এগুলোর বিষয়ে একটু কমপ্লেন করেন বোর্ডে, তাহলে আশা করি সিস্টেমটা চেঞ্জ হলেও হতে পারে। তো যাই হোক, ভিডিও আর বাড়াবো না, কথা আর বাড়াবো না, অলরেডি প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে, সো কথা আর বাড়াচ্ছি না। ভিডিওটা তাহলে আজকে এইটুকুই রাখলাম, আবারও দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। সবাইকে লাইক করার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয়। এবং ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা পারলে নিজের বন্ধুবান্ধব এবং এমন কোনো উচ্চ পর্যায়ের কারোর কাছে শেয়ার করুন যাদের অ্যাটলিস্ট আমার এই কথাগুলো তাদের নজরে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।